হঠাৎ করে বাংলাদেশি মিডিয়াগুলো আর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, অর্থাৎ মিডিয়াগুলো যারা চালায়, যারা খবর পড়ে বা যারা সম্পাদক আর কি, মিডিয়া যেমন এই যে ইলেকট্রনিক অর্থাৎ চ্যানেলগুলা, এছাড়া ওই যে প্রত্যেকটা আবার ওই যে খবরের কাগজেরও তো ওই ইউটিউব চ্যানেল আছে। তো এদের সবার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, না মানে কি হলো আর কি বুঝলাম না। তো হঠাৎ করে এই গত 5 মাস ধরে এক ধরনের ন্যারেটিভ আমরা শুনে আসতাম এবং তাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। আমরা ওটা শুনতে শুনতে আসলে ওটাতেই অভ্যস্ত ছিলাম। এখন হঠাৎ করে আবার ন্যারেটিভ চেঞ্জ করে ফেললো। আগে একদিন ওই যে এটিএন যে খবর দিয়েছিল সেটা নিয়ে তো একটা ভিডিও করছিলাম, কারণ সেখানেও আমার নজরে পড়লো যে ন্যারেটিভ চেঞ্জ করছে। এখন বিষয়টা কি বুঝতে গেলে আমাদের একটু এই যায় দিনের যে ইউটিউব চ্যানেল আছে না, সেখানে তারা খবর পড়ছে, আমরা একটু শুনি। ডোনাল্ড ট্রাম্পের শপথের দিকেই তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করা শেখ হাসিনা। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা তো যে খবর পাঠ শুনলেন, আপনাদের কানে কি একটু খটকা লাগে নাই? এতদিন তারা কি বলতো? এতদিন বলতো যে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এটাই অর্থাৎ পালিয়ে গিয়েছে, এটাই কিন্তু তারা বারবার বলতো এবং গত 5 মাস ধরে আমরা এটা শুনতেই কিন্তু অভ্যস্ত। এখন হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া, এই ন্যারেটিভ অর্থাৎ অন্য কথায় উনি পালিয়ে গেছেন, এটা আর বলছে না। এখন আমার প্রশ্ন হলো যে হঠাৎ করে কি হলো? এই যে যারা সংবাদ পাঠ করে বা সংবাদ মিডিয়ার কর্মী যারা বা মালিক, এদেরকে ভীমরতি হলো না মাথা টাথা খারাপ হয়ে গেল? গতকালও তো দেখলাম যে এটিএন টেলিভিশনে ঠিক ওই একইভাবে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ ওই শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এই কথাটা তারাও বলে নাই, আবার এখানেও দেখছি বলছে না। কি জানি অন্যান্য মিডিয়াগুলো কি ন্যারেটিভ দিচ্ছে কে জানে, বাট তারপরেও আমার কানে খুব খটকা লাগলো। অর্থাৎ হঠাৎ করে একটু ভিন্ন ধর্মী শব্দ চলে আসলো, তো এই জন্যে এটা কানে বাজলো আর কি। তো তারপরে দেখি কি বলে। আর তাই হাসিনা ইস্যুতে শত অস্থিরতার মধ্যেও একেবারে চুপচাপ মোদী সরকার। ভারতের রাজনীতিবিদরা হলে পেশাদার রাজনীতিবিদ, কীভাবে রাজনীতি করতে হয় এটা খুব ভালো করেই জানে। হুদা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করে না, আর যা করবে বলে সিদ্ধান্ত নেয় ওটা করে ছাড়ে। তার আগে চিল্লাচিল্লি করে মাঠ গরম করে না। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি তো ভিন্ন, খালি গলর বাজে বেশি, তাই না? অর্থাৎ যা করতে পারে না সেইগুলা নিয়েই চিল্লাচিল্লি করে, আর যা করতে এবং তারপরে যা নিয়ে চিল্লাচিল্লি করে তার কোনো কিছুই করতে পারে না, তাই না? ভারতের রাজনীতিবিদরা তো ওরকম না, ওরা গহনে সিদ্ধান্ত নেয়, দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং তারপর সেটার বাস্তবায়ন ঘটায় এবং তারপরে কিছু বলে না। এইটাই হলো পেশাদার রাজনীতিবিদদের কাজ। এবং যারা প্রকৃত অর্থে রাজনীতিবিদ এবং দেশ সেবায় যারা ব্রতী, দেশকে যারা ভালোবাসে, তারা ওই ধরনেরই তো কাজ কারবার করে, তাই না? হুদাই চিল্লাচিল্লি করে না। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথের মধ্য দিয়ে ঘুরে গেলেও যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। এই যে দিনের খবর পাঠক, তোমরা তো ভয়ঙ্কর রকমভাবে আওয়ামী লীগ বিরোধী একটা শিবির, তাই না? তো তোমরা যদি এখন এই ধরনের কথাবার্তা বলো যে 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে শেখ হাসিনার, তাহলে তোমাদের তো বটেই, একই সঙ্গে যে বিএনপির নেতা কর্মীরা স্বপ্ন দেখছে যে তারা সামনে ইলেকশনে ক্ষমতায় যাবে, তো তোমাদের এই সমস্ত খবর টবর শোনার পরে তারা কি হতাশ হয়ে যাবে না? এই ধরনের খবর পাঠ করা তো উচিত হচ্ছে না। এইটাকে একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন কায়দায়, বরং আরও বলতে পারে কী হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের কী হবে। ডোনাল্ড ট্রাম্পের কি খেয়ে দেয়ে কাম আছে নাকি যে বাংলাদেশকে নিয়ে এসে মাথা ঘামাবে? বাংলাদেশ নিয়ে তার কোনো আগ্রহ আছে নাকি? এইভাবে খবর টবর পাঠ করবো, তা না। ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতায় আসলে সেখানে ভাগ্যের চাকা পরিবর্তন হতেও পারে। এতদিন তো এই সমস্ত কথা বলো নাই, কি বলছো? এখন হঠাৎ করে টোন চেঞ্জ করে ফেললে কেন? সম্ভাবনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে নতুন বছরের শুরুতে কি বড় কোনো ধাক্কা আসতে চলেছে বাংলাদেশে? নতুন কি আর ধাক্কা হবে? বাংলাদেশে তো প্রত্যেক বছরই ধাক্কা চলতেই থাকে, তাই না? স্বাধীনতার পর থেকে ধাক্কাবিহীনভাবে এই বাংলাদেশ কোন বছর পার করলো? যে বা যারাই ক্ষমতায় থাকতো সর্বদাই তো ধাক্কার মধ্যেই থাকতো, তাই না? এবং ঠিক এই কারণে বাংলাদেশে যারাই ক্ষমতা যায় দেখবেন যে তাদের বয়স কিন্তু খুব বেশ দ্রুত বেড়ে যায়। কারণ হচ্ছে এত চাপের মধ্যে থাকে, এত মানুষের চাহিদা বা এত
এত ভেজাল এবং ব্যস্ততার মধ্যে থাকে যে তাদের বয়স কিন্তু খুব বেশি ইয়ে করে না, লাস্টিং করে না, নাকি অল্প বয়সে মারাও যায়। দেখবেন যে মাথায় কালো চুল যখন ক্ষমতায় গেল তো 1 বছরের মধ্যে মাথা চুল সব সাদা হয়ে গেছে, তারপরে কি নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। অতএব আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্ষমতার আসনগুলা এক একটা অভিশপ্ত আসন। এখানে যারাই যায়, হ্যাঁ, ক্ষমতা ভোগ করে, বাট সেটা যে একেবারে কুসুমাস্তীর্ণভাবে ভোগ করে। একজন এমপি পর্যন্ত দেখছি যে মানুষ তাদের পিছনে কীভাবে আঠার মতো লেগে থাকে, সারা দিন বিরক্ত করে, ফোন সারা দিন বাজে, এদেরকে ঘুমাতেও দেয় না, খাইতেও দেয় না, মানে এইরকম একটা অবস্থা। তারপরেও আবার এরা কিন্তু আবার এই জায়গায় ছাড়তেও চায় না। আমাদের মতো একেবারে নিট অ্যান্ড ক্লিন সাধারণ মানুষ, আমাদেরকে ডাকেও না, আমাদেরকে ঘোষেও না, আমরা আমাদের ইচ্ছা মতো চলি। ওদের মতো অত মজা ফুর্তি, মানে টাকা পয়সা নাই, ওদের মতো ক্ষমতা নাই, বাট যদি সুখ আর শান্তির দিক দিয়ে বিবেচনা করি তাহলে ওদের থেকে 1000 গুণ বেশি সুখ এবং শান্তিতে আছে, এটা কিন্তু বলা যায়। শেখ হাসিনার মুখে হাসি ফোটানোর জন্য এবার বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে মেতে উঠেছে মোদী সরকার? এইটা তো উল্টা পাল্টা পাগলের মতো প্রলাপ বকলে। মোদী সরকার ষড়যন্ত্র করতে যাবে কোন দুঃখে? ভারত বাংলাদেশে বহু বিলিয়ন ডলার ইনভেস্ট করছে, ওই যে রামপালের বিশাল যে ওই বিদ্যুৎ কেন্দ্র, তাই না? এছাড়া এই যে এই বেনাপোল টু খুলনা যে মংলা আর কি রেল লাইন তৈরি করছে, আর অন্যান্য জায়গায় রাস্তাঘাট, ব্রিজ, অনেক কিছু তৈরি করছে। বহু বিলিয়ন ডলার, কয়েক বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করছে। তো এখন সেখানে চলে যাওয়ার পরে এই সমস্ত ইনভেস্টমেন্টের কী হবে? তাদের টাকা কি মুক্তি আসে নাকি? আর ভারত কি কোনো বিশাল ধনী দেশ নাকি? তাদের আয় উপার্জন করতে কাঠখড় পোয়ানো লাগে না? তো বাংলাদেশে এতদিন এগুলো ইনভেস্ট করছে, এখন বাংলাদেশের মানুষ ডুগডুগি বাজাচ্ছে, মজা মারছে, সেখানে চলে গেছে। এখন নতুন যারা আসছে তারা বলতে চাচ্ছে যে তারা এটার কোনো দায়িত্ব নেবে না, তো মস্কারি নাকি? তো ভারত এখন তাদের টাকা যে বিনিয়োগ করছে এটা কি রিটার্ন চায় না? তো তাহলে তারা কি করবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রথমেই বলতো যে তোমরা যা ইনভেস্ট করছো আমরা এগুলো দেখতেছি, এগুলো তোমরা রিটার্ন পাইবে, কোনো সমস্যা নেই, তা না বলে কি করছে, ভারতের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ভারতকে উস্কানি দেওয়ার জন্য, ভারতকে ব্যতিব্যস্ত রাখার জন্য পাকিস্তানের সাথে হাত মিলাচ্ছে। তো এইটাকে তোমার ষড়যন্ত্র মনে হয় না? তোমরা আসলে কি ধরনের খবর পড়ো? আচ্ছা, তোমাদেরকে কি সরকার অথবা সেনাবাহিনী বলে দেয় নাকি যে এইটা বলবা? বুঝলাম না তো। ভারত কেন ষড়যন্ত্র করতে যাবে? ভারতের বললাম না যে বিশাল বিনিয়োগ, তারা এখন রিটার্ন চায়। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো গ্যারান্টি দেয় নাই, গ্যারান্টি তো দেয় নাই, উল্টে এমন গ্যাঞ্জাম পাকাচ্ছে যাতে করে কোনো রিটার্ন না দেওয়া লাগে। তো তখন ভারত চেষ্টা করবে না? তো এখানে ষড়যন্ত্রের কি হলো? এখন শেখ হাসিনারা যদি ফিরাতে পারে তাহলে হয়তো তাদের সেই ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে পারে। এইরকম অন্তর্বর্তীকালীন সরকার গ্যারান্টি দিলে শেখ হাসিনারে নিয়ে মাথা ঘামাতো না, সোজা হিসাব। এই দিক দিয়ে হিসাব করলে আফগানিস্তানের তালেবানরা অনেক সাচ্চা মানুষ। এই আফগানিস্তানেও কিন্তু এই যে ভারত 8-10 বিলিয়ন ডলার কিন্তু ওখানে ইনভেস্ট করছে। ওখানে স্কুল, তারপরে হাসপাতাল, রাস্তা এবং আরও বিভিন্ন অবকাঠামো ওখানে তারা তৈরি করছিল আগের সরকারের আমলে, ওই যে আফগানিস্তানে। এরপর হঠাৎ করে তালেবানরা ক্ষমতায় আসছে। প্রথম দিক দিয়ে তাদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক তেমন একটা ছিল না, কিন্তু তাই বলে বৈরী সম্পর্কও ছিল না। যখন ওখানে ওই যে দুর্ভিক্ষ মহামারী শুরু হয়ে গেছিলো সে 2021 সালে, যখন আমেরিকান সৈন্য চলে যায়, তখন সর্বপ্রথমে ভারতই ওই আফগানিস্তানের ওরা যে তালেবান না কি মৌলবাদী না সন্ত্রাসী এগুলো কেয়ার করে নেই। ভারত কী করছিল, 50,000 টন কি গম পাঠাইছিল। আবার ওই গম যাওয়ার পথে ওই পাকিস্তান ঝামেলা ফাঁকাচ্ছিল। ফলে কি হচ্ছে, এখন ওই তালেবানরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডেকে নিয়ে বলছে, ভাই তোমাদের মতো ভালো মানুষ আর নাই, আমাদের কঠিন বিপদের সময় তোমরা আমাদেরকে খাদ্য দিছিলে, আমরা চিরকৃতজ্ঞ, আমরা চিরদিন তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে আমরা ঘনিষ্ঠ বন্ধু মনে করি, আমরা তোমাদের সাথে কখনো বিট্টে করব না। তো এই সমস্ত কথা বলছে। অর্থাৎ ওই আফগানিস্তানের লোকজনরা উপকার ভোলে না। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত তাদের বহু সৈন্য হারালো, তারা এসে যুদ্ধ করছিল, তাই না? তো বাংলাদেশের মানুষ তো এই যে উপকারের কথা ভুলে গেছে।
ভুলে তো গেছেই, এখন উপকারীর অপকার করার চেষ্টা করে। একে কি বলে জানি, বাগধারা আমরা পড়ছি না, এক কথায় প্রকাশ, বাগধারা না এক কথায় প্রকাশ। উপকারীর অপকার যে করে তাকে বলে কৃতঘ্ন। তো বাংলাদেশের মানুষ তো এখন কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। এই জন্যে আমার কাছে হঠাৎ করে মনে হয় যে এই আফগানিস্তানের মানুষগুলো গরিব হলেও বা যে তালিবানি আদর্শ, ইসলামী আদর্শ যাই অনুসরণ করুক না কেন, দে আর ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড অবভিয়াসলি গ্রেটফুল। আমাকে কিন্তু মুগ্ধ করেছে আফগানিস্তানের এই মানুষগুলোর যে চারিত্রিক যে সততা। কিন্তু বাংলাদেশের মানুষের মতো মুনাফিক অকৃতজ্ঞ জাতি দুনিয়াতে আর আছে? এই দুনিয়াতে আর নাই। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এই, উল্টাপাল্টা কথাটা বলে কোনো লাভ নাই। যা হবার তা হবে। এখন 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসুক, আসলে দেখা যাবে কি কোথাকার পানি কোথায় যায়। আওয়ামী লীগ হয়তো অনেক স্বপ্ন দেখছে, হয়তো শেখ হাসিনাও দেখতে পারে, ভারতও দেখতে পারে। ফাইনালি দেখা যাবে যে কিছুই হবে না, ডোনাল্ড ট্রাম্প হয়তো পাত্তাই দিল না, হতে পারে না। অতএব ওয়েট করতে হবে। তবে ওই আমেরিকাতে এখন লস অ্যাঞ্জেলেসে যেভাবে আগুন লেগে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে, এখন ওইসব নিয়ে ব্যস্ত থাকবে নাকি বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে, যথেষ্ট সন্দেহ আছে। আমার ধারণা যে ওইসব নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়বে। বাংলাদেশের দিকে তাকানোর টাইম ওই ডোনাল্ড ট্রাম্পের আছে বলে আমার মনে হয় না। এত ভয় পাওয়ার কিছু নেই, বোঝা গেছে। ধন্যবাদ।